গুড মর্নিং স্টুডেন্টস। এই স্পেকট্রোস্কোপির ভিডিওটা আমি ফার্স্ট একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও দিয়েছিলাম, তো অনেকে বলেছিল যে সেই ভিডিওটায় নাকি একটু, অনেকে না মানে একজনই বলেছে একটু সাউন্ডের সমস্যা আছে। কিন্তু আমি যখন ভিডিওটা শুনছি আমি তো পরিষ্কার সাউন্ড, একেবারে মানে পরিষ্কার সাউন্ড শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছিল না। যাই হোক, যদি কোনো ইস্যুস হয় আমার মনে হয় একটা বেটার হেডফোন ইউজ করো তোমরা, দ্যাট উইল বি নাইস, কারণ একটা গুড হেডফোন ইজ অলওয়েজ প্রেফারেবল থিং। যাই হোক, আমরা নেক্সট পার্টে চলে যাই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, তবে যদি কোনো সাউন্ড নিয়ে সমস্যা অনেকেই ফেস করো তাহলে আমাকে বলো, তাহলে আমি আমার এন্ড থেকে সাউন্ডটা বাড়ানোর বা অন্য কিছুর চেষ্টা করব। যাই হোক, নেক্সট ইয়েতে আমরা চলে যাই, দ্যাট ইজ অ্যাপ্লিকেশনস অফ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষায় আসে অ্যাপ্লিকেশনসগুলো, একটু আমরা বুঝে নিই। তার আগে দেখো, প্রিন্সিপালসগুলো আমি ভালো করে পড়িয়ে দেবো, অ্যাপ্লিকেশনসগুলো এই ভিডিও থেকে একটু বুঝতে হবে, এবং ইটস অলওয়েজ দ্য আদার ওয়ে রাউন্ড। আগে যদি আমি অ্যাপ্লিকেশনসগুলো শিখি তবেই কিন্তু বোরিং প্রিন্সিপালসগুলো শিখতে ইচ্ছে করবে বা সেটার মন হবে। আদারওয়াইজ আমি প্রিন্সিপালস যদি না শিখি, এই অ্যাপ্লিকেশনস যদি না শিখি, শুধু ওই কিছু অঙ্ক ওগুলো হয়তো করতে ভাল লাগবে না। যাই হোক, আমি খুব ইয়েভাবে বলছি, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? এটা একটা মুর্শিদাবাদের সমস্যা নিয়ে আমি বলছি। তোমরা সবাই এই সমস্যাটার সাথে অবগত, এবং অনেকেই জানো যে আমরাও হয়তো এটা নিয়েই কাজ করি আমাদের রিসার্চ, আমি দেবজানি ম্যাডাম। সেটা হচ্ছে গিয়ে যে আর্সেনিক, মুর্শিদাবাদের জলে আর্সেনিক আছে, মাটিতে আর্সেনিক আছে। এটা একটা ওয়েল নোন সমস্যা, তোমরা আমার থেকে অনেক ভালো জানো। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো বাড়ির আশেপাশেই এই সমস্যাটা খুব সঙ্গীন রূপ নিয়েছে। So how do we detect arsenic? There are many tests, biochemical tests, spectrophotometrically we can actually identify, but the best test is atomic absorption spectroscopy. Atomic absorption spectroscopy সাহায্যে আমি কিন্তু আর্সেনিক তো ডিটারমাইন করতেই পারি, অ্যান্ড দ্য স্পিসিস অফ আর্সেনিক ক্যান অলসো বি ডিটারমাইন। মানে আর্সেনিক তো ডিফারেন্ট ফর্মসে এক্সিস্ট করে, ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে এক্সিস্ট করে। ধরো আর্সেনিক 3+, সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর, অলমোস্ট 60 টাইমস মোর টক্সিক দ্যান আর্সেনিক 5+। ঠিক আছে? তাহলে কতটা আর্সেনিক 3+ হিসেবে এক্সিস্ট করলো, কতটা আর্সেনিক 5+ হিসেবে এক্সিস্ট করে, হ্যাঁ, এইগুলোও কিন্তু এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির সাহায্যে মাপা যায়। আরেকটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব মানে অ্যামাউন্ট, হ্যাঁ, একেবারে কম অ্যামাউন্টে যদি তোমার আর্সেনিক প্রেজেন্ট থাকে জলে, যেমনি জিয়াগঞ্জে টিউবওয়েল নাকি টিউবওয়েলস ইউজুয়ালি সেফ, সেখানে আর্সেনিক নেই। বাট যদি খুব মাইনিউট অ্যামাউন্টে থাকে, হ্যাঁ, ধরো তোমার বাড়িতে কোনো টিউবওয়েল আছে, খুব মাইনিউট অ্যামাউন্টে তাতে আর্সেনিক আছে, তুমি রেগুলার সেই জলে স্নান করছো, মুখ ধুচ্ছো, দাঁত মাজছো ইত্যাদি, তো বা কখনো কখনো খাচ্ছো টিউবওয়েলের জল, তো আমরা তো অ্যাটলিস্ট ছোটোবেলায় খেয়েছি অনেকেই, এখন আর সেই ট্রেন্ডটা নেই কলকাতাতেও। তো এরকম যদি হয় যে তোমরা খাচ্ছো টাচ্ছ ইত্যাদি, তাহলে ওই মাইনিউট অ্যামাউন্ট, যেটা হয়তো বায়োকেমিক্যাল টেস্ট দেখবে ল্যাবে এরকম ঘোরানো একটা অ্যাপারেটাস আছে, ওটাকে বলে গুডজেইট অ্যাপারেটাস। ওই গুডজেইট অ্যাপারেটাসের সাহায্যে যদি আমি মাপতে যাই, হয়তো আমি ধরতেও পারবো না, কারণ সেটার যে রেজলিউশন তার থেকে আর্সেনিকের মাত্রা কম আছে। কিন্তু এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির সাহায্যে কিন্তু আমি জিনিসটাকে মেপে নিতে পারছি। ঠিক আছে? So this is a very 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 sensitive instrument, and it is not only with arsenic, আমরা যে কোনো এলিমেন্টসকে কিন্তু এইভাবে ধরতে পারি আর কি। নট অনলি দ্য এলিমেন্ট বাট ইটস অক্সিডেশন স্টেট, মানে সেটা কোন স্টেটে আছে। ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 6+, ক্রোমিয়াম ইজ আ ভেরি ভেরি টক্সিক মেটাল। ঠিক আছে? আবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3+-এর থেকে 6+টা কিন্তু অনেক ডেঞ্জারাস ফর্ম। ঠিক আছে? লেড, হ্যাঁ, লেড তো, লেড কপার এই দুটো তো খুব রেডিলি আর কি, বিশেষ করে যেখানে কারখানার ওয়েস্ট আছে, সেখানে তো লেড মারাত্মক রকমের পাওয়া যায়। ব্যাটারি ফ্যাটারিতেও লেড থাকে, তো খুবই সমস্যা। এবং এই যে লেড, এটা যে কত, এই যে আমাদের দেশে একটা অ্যানিমিয়ার যে প্রবলেম আছে, এবং হিমোগ্লোবিন ফর্ম, এরিথ্রোপয়েসিস প্রপারলি হচ্ছে না, রেড ব্লাড সেল প্রপারলি তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন এর অ্যামাউন্ট কম, এর পেছনে কিন্তু লেড পয়জনিং একটা বিশাল বড় ভূমিকা প্লে করছে। ঠিক আছে? তো এই লেড, আমি তোমাকে বলছি, এই যে লেড বা কপার, তোমরা শুনে খুব অদ্ভুত অবাক হবে, তোমরা
সবাই যখন মুর্শিদাবাদ থেকে কলকাতায় কখনো না কখনো তো এসছে, চূর্ণী নদী পড়ে, ঠিক আছে, তোমার ইয়ের আগে রানাঘাট পেরিয়ে আর কি, কালীনারায়ণপুরের ওখানে, তার জলে কিন্তু পাওয়া যাচ্ছে। ওকে, তো ইট ইজ নট অনলি দ্য প্রবলেম অফ দ্য অ্যাকুইফার্স, মানে যেটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার, হ্যাঁ, সেই জায়গায় সমস্যাই শুধু না, নদীর জলেও পাওয়া যাচ্ছে আর কি। চুন্নি নদী তো তোমরা দেখেছো এই কালীনারায়ণপুরের ওখানে রানাঘাট পেরিয়ে কলকাতায় আসার পথে অনেকেই দেখেছো, সেটার জলে কিন্তু পাওয়া যাচ্ছে। এবার ভাবো যে আমরা যখন ট্রেনেই যাই, কত লোক সেই নদীতে স্নান করছে, এ করছে, তো তাদের শরীরে তো যাচ্ছে, এবং ওই যদি লেট যায় শরীরে, সেটা কিন্তু তোমার আরবিসির যে সিনথেসিস, মানে লোহিত রক্তকণিকার সংশ্লেষে কিন্তু মারাত্মক রকমের ক্ষতিকর সেটা। তো this can be, and again I say that even if very minute amount is present, very minute amount, আমি নেক্সট যে ভিডিওটা অ্যাকচুয়ালি পুরো ইনস্ট্রুমেন্টেশনটা পড়াবো, তাতে লিমিট অফ ডিটেকশন বলে একটা টার্ম থাকবে, যে কতটা কম লেভেলে গিয়ে সেটাকে কিন্তু ডিটেক্ট করা সম্ভব। তো সেই জিনিসটাই আর কি, যে এই ধরনের হেভি মেটালস ডিটেকশনে কিন্তু খুবই আর এই চূর্ণির জলে কপার, লেড সব কিছুই পাওয়া গেছে। তারপর ক্রোমিয়ামের কথা আমরা বলছিলাম, সিমিলারলি ক্যাডমিয়াম, এগুলো এই যে মানে ধরো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, যেগুলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, তারপরে এই ব্যাটারি ফ্যাটারি ইত্যাদি বানাচ্ছে, এগুলোর ওয়েস্টে কিন্তু এই ধরনের হেভি মেটালসের অ্যামাউন্ট প্রচুর। ইভেন ধরো এই জুয়েলারি ইন্ডাস্ট্রি ইত্যাদির ওয়েস্টেও কিন্তু এগুলোর অ্যামাউন্ট প্রচুর। বা যেগুলো ধরো মিনারেল এক্সট্রাকশন হচ্ছে, যে মিনারেলকে পিউরিফাই করা হচ্ছে, ইত্যাদি ইন্ডাস্ট্রিতেও এগুলোর অ্যামাউন্ট প্রচুর। এবারে মাইনিউট অ্যামাউন্টে থাকলে সেটাকে কিন্তু অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি দিয়েই ধরা যায়, এবং এটা কিন্তু খুব প্রিসাইজ, যে তোমাকে নট অনলি কোয়ালিটেটিভলি ধরে দিচ্ছে, মানে প্রেজেন্ট আছে এই ব্যাপারটা বলছে, সেটা তো একদিকে আছে, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কিন্তু কোয়ান্টিফাইও করে দিতে পারে, মানে কতটা আছে। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড কার্ভ ইউজ করে, তোমরা তো প্র্যাকটিক্যাল করেছো, তোমরা জানো যে স্ট্যান্ডার্ড কার্ভ, প্রোটিন মাপা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করা হয়, ঠিক আছে, তারপরে বিভিন্ন কার্বোহাইড্রেট মাপা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করা হয়, ঠিক আছে, মানে কিছু নোন কনসেন্ট্রেশনসের করসপন্ডিং যে ধরো তোমার একটা রিডিং আসে, তারপরে আননোন কনসেন্ট্রেশন যেটা এলো, সেটার যে রিডিংটা, সেটাকে আমি যদি কনসেন্ট্রেশনের দিকে ক্যালিব্রেট করি, তাহলে আমি কনসেন্ট্রেশনটা পেয়ে যেতে পারি, দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড কার্ভ, ঠিক আছে। নোন কনসেন্ট্রেশন, তার করসপন্ডিং একটা আমি অ্যাবজর্বেন্স পেলাম, তো এবার যে আননোন কনসেন্ট্রেশনটা, সেটার যে অ্যাবজর্বেন্স পেলাম, তার করসপন্ডিং কনসেন্ট্রেশনটাকে আমি দেখে নিলাম। কথা বলছি, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো 0.2 ক্ষেত্রে, না ধরো আমার কাছে 200 ইউনিট আছে, মাইক্রোগ্রাম পার লিটার ফিটার ওসবে যাচ্ছি না, আমার কাছে 200 ইউনিট আছে, হ্যাঁ, আসেনি, তার রিডিং আমি পাচ্ছি গিয়ে হচ্ছে 0.2। আমার কাছে 400 ইউনিট আছে, আমি তার রিডিং পাচ্ছি গিয়ে হচ্ছে 0.4। এবারে আমি একটা আননোনের রিডিং পেলাম 0.3, ঠিক আছে, 0.3 আমি অ্যাবজর্বেন্স পাচ্ছি, 0.2 অ্যাবজর্বেন্স পেয়েছিলাম 200, 0.4 অ্যাবজর্বেন্স পেয়েছিলাম 400, এবার 0.3 অ্যাবজর্বেন্স আমি পাচ্ছি, তাহলে সেটা কত ইউনিট আছে? তুমি যদি ওই কার্ভের থেকে দেখো, তাহলে সেটা 300 ইউনিট আছে। সো দিস ইজ দ্য প্রসেস, আমরা একটা নোন দিয়ে একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাবো, সেখানে আমরা এই আননোনটা বসিয়ে নেব। হ্যাভিং সেড দ্যাট, ইট হ্যাপেন্স ভেরি প্রিসাইজলি উইথ দিস অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, ঠিক আছে। তাহলে দিস হ্যাজ গট আ হিউজ অ্যাপ্লিকেশন ইন দিস সয়েল ওয়াটার অ্যানালিসিস এক্সেট্রা এক্সেট্রা। মানে কোনো জায়গার মাটিতে, আমি জানি যে আর্সেনিক, আজকাল যে মুর্শিদাবাদের যে রাইস ক্রপস আছে, তাতে আর্সেনিক পাওয়া যাচ্ছে আর্গুয়েবলি, মানে এটা আমি মানি না, একটা রিপোর্ট এটাও বলছে যে গরুর দুধ, তাতেও নাকি আর্সেনিক পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে সয়েলগুলো, মানে মাটি যেগুলো এগ্রিকালচারালের চাষযোগ্য জমি, সেখান থেকে তো আমরা জানি যে রাইস একেবারে ওয়াটার লকড কন্ডিশনে হয়, ফলে জলেও প্রচুর আর্সেনিক, মাটিতেও আর্সেনিক, রাইস প্ল্যান্টসে আর্সেনিক বায়ো অ্যাকিউমুলেট করছে এবং ম্যাগনিফাইড হয়ে যাচ্ছে, আমরা যখন খাচ্ছি আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং এই ধরনের হেভি মেটালসে কিন্তু নর্মাল কোনো এক্সক্রিশন পাথওয়ে নেই, ফলে লিভারের ওপর খুব চাপ পড়ে, কারণ লিভারকে এগুলোকে ডিটক্সিফাই করতে হয়, দ্যাটস ওয়াই ইট লিডস টু সো মেনি হেলথ হ্যাজার্ডস, সো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। তো
সয়েল অ্যানালিসিস, ওয়াটার অ্যানালিসিস, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিনারেল। ঠিক আছে, তুমি একটা কোনো ক্রুড মিনারেল বা কোনো ওর তুমি এক্সট্র্যাক্ট করলে, করে সেখান থেকে মিনারেলটা বার করলে, এবার কত শতাংশ খাঁটি। হ্যাঁ, মানে আমি তো তোমাকে বললাম, তোমাকে ধরো একটা চাঙ্ক দিলাম সে নিকেলের, তুমি বলবে যে কত শতাংশ খাঁটি, নিকেলের সাথে অন্য কিছু আছে কি? তাহলে সেই ধরনের অ্যানালিসিস, মানে শতাংশের হিসেবে যদি আমি দেখতে যাই, হয়তো খুব সামান্য পরিমাণে অন্য কিছু আছে। তো সেই ধরনের অ্যানালিসিস কিন্তু আমরা করতে পারি এই ধরনের অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির সাহায্যে। ওকে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে গয়না তৈরি হলো, ঠিক আছে, মানে লার্জ স্কেল গয়না তৈরি হচ্ছে, এই ধরনের গয়নার মধ্যে, জুয়েলারির মধ্যে কোনো রকমের কোনো কন্টামিনেশন আছে কি না, মানে খাঁটি বলে তো কিছু হয় না। তো এই গোল্ড, সিলভার ইত্যাদি এইগুলো ডিটেকশনেও কিন্তু মারাত্মক রকমের আর কি ইউজফুল হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। মানে যে কোনো ধরনের মেটাল, হেভি মেটাল আমরা কিন্তু নির্দিষ্ট কতটা আছে, কোন স্পিসিয়েসের, মানে কোন অক্সিডেশন স্টেটে আছে, স্পিসিয়েশন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি থ্রু অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। ইজ দ্যাট ওকে? আচ্ছা, শুড আই স্টপ হিয়ার আর আই কন্টিনিউ? আচ্ছা, আমি একটু ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিটাও একটু বলে দিই। এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এটা এসছে গিয়ে হচ্ছে ফ্রম আ ফর্ম অফ দিস ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যে এটা আল্ট্রাভায়োলেট রে এবং ভিজিবল লাইটের রেঞ্জে থাকে। মানে ইট ইজ ইউজুয়ালি উই ডু ইট, আমাদের যে স্পেকট্রোফোটোমিটারটা আছে ল্যাবে দেখবে, সেটাতে 200 ন্যানোমিটার থেকে 1100 ন্যানোমিটার, এই রেঞ্জে আর কি আমরা ওয়েভলেন্থ স্ক্যান করি। এর একাধিক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, সব থেকে আগে যেটা আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রেও বলেছিলাম, যে দ্য সিগনেচার অফ আ পার্টিকুলার এলিমেন্ট। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা সিগনেচার পাচ্ছি নট অফ আ পার্টিকুলার এলিমেন্ট বাট অফ ডিফারেন্ট অর্গ্যানিক কম্পাউন্ডস আমরা পাচ্ছি, প্রোটিনস পাচ্ছি, ডিএনএ পাচ্ছি। ঠিক আছে, ধরো আমার একটা স্যাম্পলে প্রোটিন আছে, তো ইট উইল গিভ অ্যাবজর্পশন ম্যাক্সিমাম অ্যাট 280 ন্যানোমিটার, বা ডিএনএ আছে, দ্যাট উইল গিভ অ্যান অ্যাবজর্পশন ম্যাক্সিমাম অ্যাট 260 ন্যানোমিটার। এগুলো কিন্তু আমরা করবো, মানে খুব দুঃখের ব্যাপার যে আমরা লকডাউনে বাড়িতে বসে বসে মৌখিকভাবে পড়াচ্ছি, অ্যাটলিস্ট থার্ড ইয়ারকেও আমি এটা করানোর স্কোপ পেয়েছি, যে ডিএনএ আইসোলেট করে কতটা পিউরিফাইড স্যাম্পলটা, সেটা আর কি আমরা স্পেকট্রোফোটোমেট্রিক্যালি ডিটারমাইন করতে পেরেছি। তো এই ধরনের জিনিস আর কি খুব ইম্পর্টেন্ট। তার মানে এখানেই অনেকগুলো কথা আমি বলে দিচ্ছি, তোমাকে ধরো আমি একটা মিক্সচার দিচ্ছি, তাতে ডিএনএ আছে না প্রোটিন আছে তুমি দেখে নিলে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি করে, ইউভি রেঞ্জে এটা কিন্তু অবশ্যই। ঠিক আছে, মানে মোটামুটি ধরো তোমার ওই যে আমি বলছি যে 200 থেকে 1100, তো ওই জায়গাটা 200 থেকে 380, এই জায়গা অবধি স্ক্যান কিন্তু হচ্ছে গিয়ে ইউভি রেঞ্জে। ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে রেঞ্জে। তো ইউভি রেঞ্জে এইটা আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ কতটা, প্রোটিন কতটা, এই প্রত্যেকটা কিন্তু ক্যালিব্রেশন কার্ভ আমি সিমিলারলি ইউজ করে, মানে নোন কনসেন্ট্রেশন অফ ডিএনএ বা প্রোটিন ইউজ করে উই ক্যান আইডেন্টিফাই, বা ডিএনএ কতটা আছে, ডিএনএ আরএনএ এর মিক্সচার কতটা, ডিএনএ কতটা, প্রোটিন কতটা। দ্যাট ইজ দ্য, when you extract the DNA you expect to have some protein in the same extraction, okay, process, and you expect to have some RNA as well. তুমি একটা ডিএনএ এক্সট্রাক্ট করেছো, that cannot be protein free or RNA free, so you'll have some protein, you'll have some RNA. Now what you have to identify is the purity of that DNA sample. Can you work with that? ডাউনস্ট্রিম কাজগুলো সেই ডিএনএটা দিয়ে তুমি করতে পারছো কিনা, সেইগুলোর জন্য কিন্তু আমাদেরকে পিউরিফিকেশন এস্টিমেট করতে হবে। তো 260/280 একটা রেশিও হয়, সেই রেশিওর নির্দিষ্ট কিছু ভ্যালু হলে, আই ডোন্ট ওয়ান্ট টু বার্ডেন ইউ উইথ অল দিস, সেটা কতটা পিউরিটি আছে বোঝা যায়। সিম্পলি কতটা ডিএনএ যেটা এক্সট্র্যাক্ট করেছো তার মধ্যে আরএনএ কতটা আছে, প্রোটিন যেটা এক্সট্র্যাক্ট করেছো, আইসোলেট করেছো, তার মধ্যে অন্য কোনো কন্টামিনেশন আছে কিনা, এইগুলো ডিটারমিনেশন, এগুলো সব কোয়ান্টিটেটিভলি ডিটারমিনেশন, পুরো জিনিসটাই করা যায়। কোয়ান্টিটেটিভলি মানে স্ট্যান্ডার্ড কার্ভ থেকে আমি ভ্যালুগুলো বার করলাম। আর যেটা আরেকটা যেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, সেরকম হচ্ছে প্রত্যেকটা ধরো যে তুমি ডাই ইউজ করছো, তারও একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে। যেমনি ধরো ব্রোমোক্রেসল গ্রিন, ঠিক আছে,
সেটার একটা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে গিয়ে হচ্ছে 615 ন্যানোমিটার। হ্যাঁ, এরকম আরও এএনএস বলে একটি যাই আছে, সেটার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম 520 ন্যানোমিটার, 482 ন্যানোমিটার। দুটো আমি কেন তোমাদের বলবো এক্ষুনি এক্সপ্লেন করার জন্য। তো এইগুলো থেকে তুমি বুঝতে পারবে যে সেই ডাইগুলোর প্রেজেন্স আছে কিনা। এগুলো তো এক্সট্রেন্সিক ফ্লুরোফোর, মানে ফ্লু আবার আমাদের অনেক কিছু আছে ইন্ট্রেন্সিক, তারও একটা পার্টিকুলার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম থাকে। ধরো একটা প্রোটিন মধ্যে হিমোগ্লোবিন আমি নিচ্ছি, হ্যাঁ, so that is a molecule that is found within our cell, ওকে। সেই হিমোগ্লোবিন মলিকিউলটা নিলাম, তো সেটার যে আয়রনটা, সেটার নির্দিষ্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম তো আছে, আরও কিছু করসপন্ডিং পিকস আছে। তেমনি ক্লোরোফিলের ক্ষেত্রেও সেম। তো একটা কতটা হিমোগ্লোবিন আছে বা আদেও হিমোগ্লোবিন আছে কি না, সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। পাসের ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যালি আছে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম ডিটারমাইন করে। মানে এই ধরনের প্রত্যেকটা মলিকিউল, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, সাইটোক্রোম সি, এদের একটা নির্দিষ্ট অ্যাবজর্পশন স্পেকট্রাম আছে। সহজ ভাষায় বলতে গেলে এদের নির্দিষ্ট একটা সিগনেচার আছে, যে সিগনেচারটা তোমরা যেমনি সই করো, এই মলিকিউলগুলো অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে সেরকম সই করে, which determines that yeah these molecules are only present. এই মলিকিউলগুলোই প্রেজেন্ট আছে আমার অ্যানালাইটে, মানে যে স্যাম্পলটাকে আমি অ্যানালাইজ করছি তার মধ্যে এই মলিকিউলগুলোই প্রেজেন্ট আছে, সেটা কিন্তু সিগনিফাই করে। ইজ ইট ওকে? আচ্ছা, এরপর আমি বললাম যে দুটো ডিফারেন্ট অ্যাবজর্পশন ম্যাক্সিমাম। কেন না, দ্যাট ডিপেন্ডস আপন দ্য স্টেট। ঠিক আছে, ধরো কোন স্টেটে আছে সেটার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করে। মানে এনভায়রনমেন্টটা কি, পোলার এনভায়রনমেন্টে এক ধরনের অ্যাবজর্পশন হতে পারে, ঠিক আছে, হাইড্রোফোবিক এনভায়রনমেন্টে এক ধরনের অ্যাবজর্পশন হতে পারে। তাই এই জিনিসগুলোও কিন্তু আমরা অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির সাহায্যে বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি যেটাকে আমরা বলি, কেন কি আমরা ইউভি রেঞ্জ, দ্যাট ইজ ইউভি তো এমনিতে তো আরও অনেক ইয়ের থেকে, বাট far UV is from 190 to 250 and near UV is from 250 to 350, but আমরা 200 থেকে 180 অবধি আর কি কনসিডার, এই 380 অবধি কনসিডার করছি। ইউজুয়ালি ইউভি শুরু হয় 100 ন্যানোমিটার থেকে, মোটামুটি 380 ন্যানোমিটার অবধি ইউভি চলে। বাট এনিওয়ে আমাদের ইনস্ট্রুমেন্টের জন্য আমরা 200 থেকে 280 ন্যানোমিটার অবধি স্ক্যান করছি। আর তারপরে তো পুরো 1100 অবধি স্ক্যান করা যায়, 750 অবধি ভিজিবল রেঞ্জ। তারপর তো আইআর রেঞ্জে, ইনফ্রারেড রেঞ্জে চলে আসে, যেটার ব্যাপারে আমরা ডিসকাস করব। তাহলে কোয়ান্টিফিকেশন করতে পারছি, কোয়ালিটেটিভলি ডিটারমাইন করতে পারছি, প্রত্যেক মলিকিউলের একটা সিগনেচার স্পেকট্রাম আছে, এইটা আমরা জানতে পারছি। আর কি জানতে পারছি? আর আমরা জানতে পারছি যে একটা পার্টিকুলার মলিকিউল সেটা কী ধরনের এনভায়রনমেন্টে আছে, দ্যাট অলসো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস। এছাড়া আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউজ ইজ যে তুমি স্পেকট্রোফটোমেট্রি, ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমেট্রি করে তুমি ডিফারেন্ট কম্পাউন্ডসকে ডিটারমাইন করতে পারো। হয়তো অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপির মতো অত সেন্সিটিভ না হলেও ইউ ক্যান ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, হাউ ইউ রিয়াক্ট ইট উইথ সাম আদার ক্রোমোজেনিক সাবস্টেন্স উইচ উইল জেনারেট আ কালার। মানে আমরা যে এসডিডিসি করি আর কি গুইডসের টেস্টে, তো ওয়েন আসাইন গ্যাস ASH3 সেটা যখন এসডিডিসির সঙ্গে রিয়াক্ট করে, ইট প্রডিউসেস আ পার্টিকুলার কালার which has got an absorption maximum at a particular wavelength, okay, that is 534 nanometer. সেই ওয়েভলেংথে কিন্তু এটা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম দেখায় and we get the absorption. তাহলে এই যে স্পেকট্রোফটোমেট্রিক্যালি you will see, you will measure most of the molecules like that. তুমি শুধু প্রোটিনকে নিয়ে যেমনি মেজার করতে পারছো অ্যাট 280 ন্যানোমিটারে, সেমনি তুমি প্রোটিনের সঙ্গে কোনো জিনিসের রিয়াকশন করাচ্ছে, যেটা আমরা লাউরি কিংবা ব্র্যাডফোর্ড টেস্টে করে থাকি। তোমরা করবে, একটা কালার জেনারেট হচ্ছে, সেই কালারটাকে নির্দিষ্টভাবে মেজার করছো। এই যে বলি না, কলোরিমেট্রিক্যালি কোয়ান্টিটেটিভ এস্টিমেশন বা স্পেকট্রোফটোমেট্রিক্যালি কোয়ান্টিটেটিভ estimation, this is based on this principle of UV visible spectroscopy. You treat a substance with something else, you will get a color, and from that color, using a standard curve, you will get to know the concentration of that particular substance. Is it clear? এছাড়াও আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে দ্য ইন্টারাকশন। ধরো
প্রোটিন প্রোটিন ইন্টারাকশান, ডিএনএ প্রোটিন ইন্টারাকশান, ঠিক আছে, প্রোটিনের সঙ্গে কোনো ড্রাগের ইন্টারাকশান, ডিএনএর সঙ্গে কোনো ড্রাগের ইন্টারাকশান, এই প্রত্যেকটা জিনিস স্টাডি করা যায়। তোমরা প্রশ্ন করতে পারো স্যার কীভাবে স্টাডি করা যায়। আমি তোমাদের আগেই বলেছি যে প্রোটিনে একটা পার্টিকুলার সিগনেচার আছে, ডিএনএর আছে, বিভিন্ন ড্রাগসেরও আবার এরকম একটা পার্টিকুলার সিগনেচার স্পেকট্রাম আছে, ঠিক আছে, যেটা নির্দিষ্ট, দ্যাট উইল বি স্ট্যান্ডার্ড ফর দ্যাট মলিকিউল। প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এটা আমি একটু জাতিবাচক বলছি, মানে ইটস নট কনফাইন্ড টু আ ইন্ডিভিজুয়াল প্রোটিন, বাট যে কোনো প্রোটিনই মোরাললেস ওই 280 ন্যানোমিটারে একটা ম্যাক্সিমাম দেবে। তারপর যদি কোনো কিছু কনজিগুয়েটেড থাকে লাইক আয়রন অর এনিথিং, দেন ইউল গেট অ্যান্ড 418 আবার একটা পাবে, এরকম একটা ব্যাপার ঘটে। বাট প্রোটিনের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড, ডিএনএর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড পেলাম, কিন্তু ড্রাগস, ইন্ডিভিজুয়াল ড্রাগসের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অ্যাবজর্পশন স্পেকট্রাম সিগনেচার হয়। নাও ওয়েন দেয়ার ইজ আ ইন্টারাকশন, মানে একটা বাইন্ডিং হচ্ছে, ধরো প্রোটিনের সাথে ড্রাগের, প্রোটিনের সাথে ডিএনএর, ডিএনএর সাথে ড্রাগের, প্রোটিনের সাথে প্রোটিনের, usually the absorption spectrum changes, and after the interaction between the protein and the drug you will get a completely different absorption spectrum, which is again a signature of the interaction between that protein and that drug. Is it clear? Which is again a signature of the interaction between that protein and that drug. Similarly, কোনো protein DNA interaction, the absorption spectrum changes significantly. So these are signatures. Protein has a signature, drug has a signature, protein drug has a different signature. So once you identify that, you can in an indirect way, porokkhobhabe, you can determine the efficacy of that particular drug. So these are some of the applications. তোমরা আরো অনেক এর অ্যাপ্লিকেশন আছে, as we study তোমরা পড়বে। The thing I want to impress upon you is these are very simple techniques where you put a sample, you will get a reading, and from that reading you get a lot of inferences. That reading corresponds to a particular wavelength. You can take a wavelength scan where there will be different readings corresponding to different wavelength under this ultraviolet and visible range. Okay, and from that you can infer a lot. Okay, এর থেকে আর বড় করতে চাইছি না। থ্যাংক ইউ।